অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার আওয়ামী লীগের আমলে 6 থেকে 7 বছর কারাগারে ছিলেন। আপনি তেমন একজন নেতা যিনি আওয়ামী লীগের জুলুমের সবচেয়ে বেশি মুখোমুখি হয়েছেন, তিনি তার ব্যাপারে আপনি আজ অধ্যাপক নিয়ে কথা বলছেন, উনি মুনাফিকি নিয়ে কথা বলছেন। এটা তো নিরপেক্ষ সাংবাদিকতার পরিচয় নয়। আচ্ছা, উনি আমরা নতুন বিপ্লব পরবর্তী কোথাকার অধ্যাপক বাংলাদেশে একটু বলবেন? আমরা এরকম কোন আচ্ছা, একটু সাংবাদিক বলবেন আচরণ উনি আমরা কোন জায়গার আমরা অধ্যাপক? কখনো মনে করি না। উনি কি আসলে অধ্যাপক, না, আপনি পূর্ণাঙ্গ আপনি অধ্যাপক? কোশ্চেন কেন তুলবেন? না, কেন তুলবো না? এই কোশ্চেন তোলা উনি যাবে তো টকশোতে? ওনার নামের আগে অধ্যাপক লেখেন নাকি? ওনার নামের আগে আপনারা কি উনি অধ্যাপক আপনি লেখেন না আমার নাকি? বলেন। আপনি আপনি আমাকে কথা বলতে দেন। শুনে আমরা এই জন্য আপনি তো যেহেতু আমাকে আক্রমণ করে কথা বলছেন, অতএব এই কথাটা তো জবাব দিতে হবে আপনাকে। উনি 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 কিভাবে অধ্যাপক হলেন একটু বলবেন? আমি আমি এই ধাপগুলো কি উনি ক্রস করে আসছেন কিনা? লেকচারার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, তারপর প্রফেসর, এই ধাপগুলো তিনি এক্সস্ট করে আসছেন কিনা? আমি দুঃখিত, আমি সেটা অনেক চাচ্ছি না। মানে এই জাতীয় আলোচকের সাথে টকশো করার আমার মানসিকতা আমার নাই। আপনার অন্য কাউকে যুক্ত করুন প্লিজ। কারণ এই ধরনের টকশোতে আমি আসছি দেশের কথা বলে আলোচনায় না, এই ধরনের আলোচক আপনারা আমাদেরকে আগে বলবেন। এই ধরনের আলোচক নিয়ে আমাদের রাত এখন 12টা বাজে, এত সময় আমাদের হাতে নেই। না, অবশ্যই আপনারা সেরকম ব্যক্তি বলেই আমরা কিন্তু আপনাদের কাছ থেকে শুনতে চাই। জি, আমি একটু বলি, আপনি এখানে যখন নিউজ প্রকাশ করেছেন, তারেক রহমান নিউজ আপনি বলেছেন, কেন আপনি জামাতের আমিরের নিউজটা বলতে পারেননি? তারেক রহমানের কণ্ঠ আপনি আমাদেরকে শুনিয়েছেন, নেতা সবের কণ্ঠ আপনি আমাদের শুনান কেন বলুন? এই যে আপনারা সাংবাদিকরা একটা দলবদ্ধ না হেডলাইন আমরা আপনাকে একটু আমি আপনাকে বলি, আমরা যখন 11টার সময় যখন সংবাদ প্রচার হয়েছে তখন কিন্তু জামাত ইসলামের আমিরের পুরো হচ্ছে জনসভার পুরো একেবারেই হচ্ছে আমাদের সহকর্মীরা কিন্তু মাঠে আছে আপনাদের সাথে। আমরা সারাদিন আমরা কিন্তু সেটা সরাসরি সম্প্রচার করি এবং সেখানে কোনোভাবেই কিন্তু কোনো দলকে বিশেষায়িত করা হয় না, সবাইকে সকল ভাবেই হচ্ছে সেটা সমানভাবে আমরা সরাসরি সম্প্রচার করি। জামাত সাহেবের আমিরের যেই সমাবেশ ছিল সেটি আমরা সরাসরি সম্প্রচার করেছি যখনই তিনি যেখানে বক্তব্য দিয়েছেন, এবং তার পুরোপুরি একটি রিপোর্টও কিন্তু আমাদের প্রতিটা বুলেটিনে গিয়েছে। আপনি যেটি বলছেন সেটি হচ্ছে সংবাদ শিরোনাম। সংবাদ শিরোনামটি খুব ছোট করে হয়, সেখানে হয়তো আপনি জামাতের আমিরের কথা শুনতে পাননি বলে আপনি মনে করছেন যে ওনার খবরটা আমরা দিচ্ছি না। আমরা ওনার খবরটা দিচ্ছি। আপনি যদি দেখেন সেটি হচ্ছে 11টার সময়ও যদি লাস্ট যেই সংবাদটি হয়েছে সেখানেও কিন্তু এই সংবাদটি প্রচারিত হয়েছে আমার ধারণা। এবং একই সাথে কিন্তু তারেক রহমানের সাহেবেরও কিন্তু যখন হচ্ছে এই সংবাদ শিরোনামটি গেছে সেখানে কিন্তু তার বক্তব্য যায়নি। আমরা বক্তব্যতে গিয়েছি, এখন উনি একটা জনসভায় কথা বলছেন সেখানে সরাসরি, কিন্তু আলাদাভাবে কিন্তু আমরা কারোই কোনো কথা কিন্তু আমরা বলিনি। আমার ধারণা এখানে একটু হয়তো আপনার বোঝাতে সমস্যা হচ্ছে। আপনি যদি চান, যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই সংবাদগুলো সরাসরি সম্প্রচার হয়, আপনি ৭১-এর ফেসবুক থেকে শুরু করে ইউটিউবে সেখানে সার্চ দিয়ে কিন্তু আপনি দেখতে পারেন। আমার ধারণা আপনার হয়তো যদি কোনো ধরনের এখানে দ্বিধাদ্বন্দ্ব থাকে সেটি হয়তো দূর হয়ে যাবে। আমি বলেছি, আপনি যখন জার্নাল শুরু করেছেন তখন তো আমি তো শুনলাম জানাব তারেক রহমান বক্তব্য সরাসরি আমি শুনেছি, আপনার জার্নালে শুনেছি। হ্যাঁ, উনি না উনি তো এই মুহূর্তে উনি শুরুতে না 12টার কিছুটা পরে আমরা জার্নাল শুরু করেছি 11টা 40-এ, এবং 12টায় আমরা সংবাদ শিরোনাম দিয়ে উনি তখন হচ্ছে এই মুহূর্তে গাজীপুরে কথা বলছেন। আমরা সেখানে আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম অল্প কিছু সময়ের জন্য। এখন যদি আমি বলি আমরা আলোচনায় আসলে যদি ফিরি তাহলে হয়তো আমাদের জন্য ভালো হয়। আমরা আলোচনায় ফিরি, আমরা আলোচনায় আসলে ফিরি, যেহেতু নির্বাচন সামনে আমরা দিন শেষে আমরা সকল রাজনৈতিক দলের সাথেই কিন্তু কথা বলছি। সবাই আমাদের অতিথি হিসেবে আপনারা আছেন, আপনারা সম্মানিত অতিথি। আমার ধারণা কোনো ধরনের এখানে ভুল বুঝাবুঝির কোনো সুযোগ নেই। আমি সেটাই প্রত্যাশা করি। আমি আপনাদের এখানে বহুবার যুক্ত হয়েছি, এটা গভীর রাতের শো, সবারই কিছু ব্যস্ততা থাকবে সেখানে। আমরা এই জন্য কৃতজ্ঞ যে আপনারা নানা ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেন। এখন নির্বাচনের মানে সময় চলছে, যদি আপনি এখানে নিরপেক্ষতা বজায় রাখতে না পারেন, বিশেষ করে আমি আপনার গেস্টের ব্যাপারে বলবো, তাহলে এটা কিন্তু মানুষের মধ্যে একটা ভুল মেসেজ যাচ্ছেন। উনি কথা বলবো, ওনার জায়গা থেকে আমরা শুনবো, আমরা বিশ্লেষণ করবো, আমরা দলগুলো আমাদেরকে আমরা সংশোধন করে নেব। কিন্তু যদি শুরুতে একটা দলের ব্যাপারে কথা বলেন, ব্যক্তির ব্যাপারে, আবার সেখানে হচ্ছে, এটা কিন্তু কখনো আসলে সুন্দর হয় না। আমি তো এবার আসি, দেখুন আমরা একসাথে ক্ষমতায় ছিলাম 2001 সাল থেকে 6 সালে, আমরা একসাথে আন্দোলন করেছি না? এখন কি আমাদের সাথে বিএনপি সম্পর্ক খারাপ হয়েছে বলুন তো?
বেগম খালেদা জিয়া যখন ইন্তেকাল করেছে আমরা সবাই তার জানাজা গিয়েছি, ছাত্র শিবির থেকে সবাই দোয়ার আয়োজন করেছে, আমাদের দলীয় আমির গিয়েছেন, আমরা বিএনপির বনানী অফিসে গিয়েছেন, ঘোষণা অফিসে আমাদের আমির গিয়েছেন, আছে না? আমাদের প্রতি আমরা মনে করি আমাদের বিপ্লব পরবর্তী বাংলাদেশে সবার প্রতি আমাদের সহনশীল আচরণ আছেন। এখন রাজনৈতিক মাঠে যাচ্ছেন, এখানে এটা গণতন্ত্রের সৌন্দর্য, বাকযুদ্ধ হবে, সেটাকে আপনি ভিন্ন দিকে করে দিতে আপনি তো মূলত হলো আমাদের মধ্যে সম্পর্ক নষ্ট করে দিচ্ছেন। আমরা সহনশীল আছি, আমাদের রেগুলার দেখা সাক্ষাৎ হচ্ছে। এখন রাজনৈতিক মাঠে দুই জোটের প্রধান তারা বক্তব্য দিবেন, এটা তো স্বাভাবিক, মানুষ এটাকে বিশ্লেষণ করবে। কারণ আপনি কোন বক্তব্য কিভাবে নেবেন কিংবা এটাকে নিয়ে এসে আপনি ভিন্ন দিকে নিয়ে যাবেন, এটি কিন্তু হতে আমরা মনে করি আমাদের এক শ্রেণীর বুদ্ধিজীবীরা মূলত আমাদের মধ্যে তারা বিভাজন তৈরি করতে চাচ্ছেন। আমরা তো বিভাজন দেখতে চাই না, সবার প্রতি আমাদের শ্রদ্ধা আছে। বেগম খালেদা জিয়ার প্রতি আমাদের এখনো শ্রদ্ধাবোধ আছে, তিনি যথেষ্ট তার অবদান দেশের গণতন্ত্রের জন্য। জিয়াউর রহমানের সাথে আমাদের সেই 7 নভেম্বর আমরা এখনো জামাত ইসলামী আমরা পালন করি না আমরা তো আমাদের রাজনৈতিক সহনশীল পরিবেশ আছে, সহানুভূমিতা আমাদের আছে। মাঝখানে যখন ভিন্ন ব্যক্তিরা এসে এমন এমন কথাগুলো বলেন, আমরা মনে করি আমাদের এই দূরত্বের পেছনে কিন্তু ওনাদের কিছু ভূমিকা সেখানে থাকে। দেখুন যে কথাটা আমরা বলেছি, আজকে আপনি বলেছেন দুর্নীতির অভিযোগটা তো টিআইবি করেছে না, তো টিআইবি তো এখনো আছে। বিএনপি এখন টিআইবি কে চ্যালেঞ্জ করুক যে আপনারা তখন যে আমাদেরকে ইন্টেনশনালি দুর্নীতিগ্রস্ত দেশ বানিয়েছেন, এই যে 5 বার চ্যাম্পিয়ন করে যে তকমা আমাদেরকে দিয়েছেন, আমরা তো সেই দুর্নীতি আমরা করিনি। এখন টিআইবি কে ব্যাখ্যা করুক এখন যে না হ্যাঁ তখন আমরা যে রিপোর্ট করেছি রিপোর্ট আমরা ভুল করেছি। সেই টিআইবি তো এখনো আছে, তো টিআইবি এখনো থাকতে আপনি কেন আমাদের উপর দোষটা চাপাবেন? আমরা কি অপরাধ করলাম? ধরুন সবাই দুর্নীতি আমরা দুর্নীতি করি নাই, এই না করাটাই আমাদের অপরাধ? আমরা তো মনে করি আমরা দুইটা মন্ত্রণালয় থাকার কারণে এই 2 মন্ত্রণালয় বেঁচে গেছে, এখানে কোনো দুর্নীতি হয় নাই, এখানে কিছু রাষ্ট্রের উন্নতি হয়েছে। হয়তো আমরা চলে আসতে এখানে কি হতো, এখানে আরো 2 জন মন্ত্রী আসতেন, তারা সেখানে দুর্নীতি করতেন। আর দেখুন যদি শতভাগ দুর্নীতির মধ্যে থেকেও যে নিজেদেরকে দুর্নীতি মুক্ত রাখা যায়, এর এক্সাম্পল জামাত ইসলামী দেখিয়েছে। এগুলো তো আমরা বলতে চাই না। দেখুন আমরা বললে অনেক কথাই বলা যায়, আমরা এটি বলে পুরনো জিনিসকে আমরা নাড়তে চাই না। আমরা হাওয়া বমি অস্বীকার করবেন আপনি, সেগুলো আমরা বলতে চাই না। এগুলো আমাদের জন্য আমরা মনে করি এই নতুন বাংলাদেশে আমরা পিছনে ফিরতে চাই না, কিন্তু আপনি যখন খোসা মেরে পিছনে নিয়ে যাবেন তখন তো আমাকে কথা সেখানে বলতেই হবে। আমরা মনে করি মানুষ মূল্যায়ন করবে কারা সেখানে কি করেছেন, মানুষের উপরে আপনি সেখানে ছেড়ে দেন। জামাত ইসলামী একসাথে আমরা সরকার গঠন করেছি, একসাথে আমরা সরকারে ছিলাম, এবং আমরা তখন সে সরকার স্টেবল করার চেষ্টা আমরা করেছি যে না সরকার টিকে থাকুক, সরকারকে আমরা করার চেষ্টা করেছি। সেটাকে আপনি অপরাধ ধরেন, অপরাধ তো হতে পারে না। আমরা তখন যদি সরকারে পদত্যাগ করতাম, আমরা ছিলাম আমাদের 2 জন মন্ত্রী আর 17 জন আমাদের এমপি ছিল, তাহলে কি সরকার পতন হয়ে যেত? দুর্নীতি বন্ধ হয়ে যেত? যদি আমাদের সামর্থ্য তো পুরো মন্ত্রণালয়কে পুরো মন্ত্রিসভাকে আমরা দুর্নীতি মুক্ত করতাম, সেটা তো আমরা পারিনি। এখন আমরা বলছি যে আমরা আমাদেরকে সুযোগ দেয়, যেহেতু আমরা দুর্নীতির মধ্যে থেকেও আমরা দুর্নীতি করি নাই, এখন যদি আমরা সুযোগ পাই আমরা সেই উদাহরণটা আমরা আবার সৃষ্টি করার চেষ্টা করব। এটি তো কোনো অপরাধ নয়, এটি তো রাজনৈতিক ময়দানে কথা হবেই। যেহেতু 2টা পক্ষ এখন আলাদা ইলেকশন করছেন, আমি আমার কথাগুলো বলবো, উনি ওনার কথাগুলো বলবেন, জনগণ মূল্যায়ন করবেন কারা সত্য কারা মিথ্যা। এটি তো হওয়া উচিত নাকি? যদি সবাই আমরা এক কেন্দ্রিক কথা বলি তাহলে সেখানে গণতন্ত্র থাকে না। এখানে মত থাকবে, ভিন্ন মত থাকবে, যুক্তি থাকবে, পাল্টা যুক্তি থাকবে সেখানে। এটা তো আমাদের ডেমোক্রেসি। আপনি কেন সবাইকে একসুরে কথা বলতে হবে? এটা আরেকটা ফ্যাসিবাদের ধারণা সেখানে জন্ম দেয়, যে ফ্যাসিবাদ আওয়ামী লীগ তৈরি করেছিল যে কাউকে কথা বলতে দেয়নি। এখন তো আমরা কথা বলতে চাই, আমরা একসাথে ছিলাম, একসাথে ইলেকশন করেছি না আমরা? আমাদের এই জোটের কারণে আমাদের নেতারা ফাঁসির মঞ্চে গিয়েছেন না? আমাদের 500 নেতা কর্মী আমাদের শহীদ হয়েছেন না? হয়েছেন তো। আমাদের বহু লোক তো পঙ্গু হয়েছে, অন্ধ হয়ে গেছেন, বিএনপিরও হয়েছে। আমরা আয়না করে গিয়েছি না? কেউ কি বাদ ছিল বলুন তো? আমরা বিএনপিও গেছে, আমরাও গিয়েছি। ওনাদের ইলিয়াস আলী গুম হয়েছে, আমাদের নেতারা গুম হয়েছে। আমরা তো মনে করি জুলুম নিপীড়নের তালিকায় কারো তো আমরা সবাই জুলুম শিকার হয়েছি। কারাগারে আমরাও গিয়ে, স্বামীবারও কারাগারে গিয়েছেন না? এখন তো সবাই আমার দেশটা গড়তে চাই, আমরা চাই না বিভাজন হোক। আমি ইদানিং খেয়াল করলাম যে আমাদের শামীমুর রহমান বোধহয় কিছু বলতে চাচ্ছেন। জি, আপনি আছেন আমাদের সাথে আতিকুর রহমান, আপনার শামীমুর রহমান তিনিও বোধহয় কিছু বলতে চাচ্ছেন। জি, এটা আমি তো সরি, আমি একটু কথা বলতে চাচ্ছি। জি জি বলুন। বলেন। আমি আতিকুর ভাই ভালোই বলছেন, ঠিকই বলছেন, কিন্তু আমাদের তো ধরেন ফ্যাসিবাদ বিরোধী আজকের যে জুলাই বিপ্লবের পর যে বাংলাদেশ আমরা পেয়েছি,
যে সমস্ত রাজনৈতিক দলগুলো ভূমিকা রেখেছে গত 17 বছর আন্দোলনে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আপনারা দিয়েছেন, আমাদের অনেক হাজার হাজার নেতা কর্মীরা জীবন দিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছেন, আমাদের বেগম খালেদা জিয়া যে ত্যাগ স্বীকার করেছেন, তারেক রহমান শেখ, জিয়া পরিবার যে অত্যাচার নির্যাতিত হয়েছে, এত অত্যাচার নির্যাতিত তো খুব কম লোকে কেউ হয়নি দেশে, এটা তো সত্য। তারেক রহমান 17 বছর দেশের বাইরে ছিলেন। সবচেয়ে মজলুম নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে বিনা চিকিৎসায় তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। তিনি তো শহীদই মৃত্যুবরণ করেছেন, তার মৃত্যুটা স্বাভাবিক হয়নি। তাকে বিনা চিকিৎসায় 6.5 বছর কারাগারে, 2 বছর কারাগারে আর 4.5 বছর গৃহ অন্তরীণ রেখে তাকে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। তার প্রধান চিকিৎসক বলেছেন, দক্ষিণ প্লাজায় জাতীয় সংসদে সেদিন জাতির সামনে তুলে ধরেছেন, তাকে পয়জনিং করে হত্যা করা হয়েছে। আসলে তো সত্য তাই। তার সন্তানকে কোকোকে নির্যাতন করে হত্যা করা হয়েছে বিনা চিকিৎসা বিদেশে। তিনি তো জেলে থাকা অবস্থায় 9/11-এর পর তার মাকেও হারিয়েছে, ভাইকে হারিয়েছেন, বোনকে হারিয়েছেন, 40 বছরের স্মৃতি বিজড়িত বাড়ি ক্যান্টনমেন্টকে হারিয়েছেন। এক কাপড়ে তিনি বের হয়েছেন। আমি খালেদা জিয়াকে কখনো কাঁদতে দেখিনি, চোখের পানি ফেলতে দেখিনি। আমি ওই দিন দেখেছি গুলশান অফিসে তিনি চোখের অশ্রু বরণ রাখতে পারেননি, ছেড়ে দিয়েছে। এক কাপড়ের সাবেক প্রধানমন্ত্রী 43 বছর রাজনৈতিক জীবনে তিনি দেশের গণতন্ত্র, মানুষের অধিকার প্রতিষ্ঠা সংগ্রামে তার যে ত্যাগ ভূমিকা পৃথিবীর ইতিহাসে এটা চিরস্মরণীয় হয়ে থাকবে। আজকে আমাদের তারেক রহমান সাহেবের বিরুদ্ধে যে অপপ্রচার বিষোদ্গার করা হচ্ছে, রাজনৈতিক দলগুলোতে অন্যান্য যারা প্রতিপক্ষ আপনারা রয়েছেন, অন্যান্যরা রয়েছেন, শালীনতার মধ্যে থাকা উচিত। সবারই সহনশীল, ধৈর্য এবং পরস্পরকে শ্রদ্ধাবোধ থাকা উচিত। আমরা সাধারণ মানুষ আসলে সেটি দেখতে চাই যে রাজনীতিবিদরা একে অপরকে শ্রদ্ধা করবেন। আমাদের দ্বন্দ্বে বৈষম্যের মধ্য দিয়ে আবার ফ্যাসিবাদ বাংলাদেশে ফিরে আসতে পারে, এটা সম্ভাবনা রয়েছে। আমাদের গণতান্ত্রিক শক্তিগুলো প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে আমাদের দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধ দেশের স্বার্থে কাজ করতে হবে। জনগণের কাছে আপনি ম্যানিফেস্টো তুলে ধরেন, আপনি কার্ডের কথা বলেছেন তারেক রহমান সাহেব, স্বাস্থ্য কার্ড করলে বলেছেন, ফ্যামিলি কার্ড বলেছেন, কৃষকদের কার্ড করেন, এটা একটা রাজনৈতিক প্রতিশ্রুতি 31 দফার ভিত্তিতে তিনি করেছেন দেশের কল্যাণমূলক রাষ্ট্র কাঠামো করার জন্য। কিন্তু এটা কিন্তু আপনি প্রতারণা বলতে পারেন না। আপনি তাকে সুযোগ দেন, দেখেন না তার প্রতিশ্রুতি সে পালন করে কিনা, সেটা তো জনগণের সামনে তুলে ধরেছেন। নিশ্চয়ই এটার ভিত্তিতে জনগণ প্রশ্ন করবেন আপনাদেরকে। জি আতিক সাহেব, আপনি একজন লয়ার, আপনি যেহেতু আপনার অভিযোগের তীর আমার উপরে ছেড়েছেন সাংবাদিক হিসাবে, আচ্ছা বলেন তো, এই যে এক জালেমকে সরিয়ে আরেক জালেমকে ক্ষমতায় বসানোর জন্য আন্দোলন করি নাই, এই বক্তব্যটা কার ছিল? সাংবাদিকের না কোনো রাজনীতিবিদের? দুই সাপের এক বিষ, নৌকা এবং ধানের শীষ, এটা কি কোনো সাংবাদিকের না কোনো রাজনীতিবিদের? নাম্বার 3, আপনি বলেছেন একজন লয়ার, হাওয়া ভবনের দুর্নীতি, আপনি বলছেন দুর্নীতি, গত 17 বছরে হাওয়া ভবন সম্পর্কে আওয়ামী লীগ কতগুলো মামলা দিয়েছে, কয়টা মামলাকে প্রমাণ করেছে? আদালতের কোনো বিচার না হওয়া পর্যন্ত কি বলা যায়? এই তিনটার প্রশ্নের একটু জবাব দিয়ে তারপর আমি একটু অন্যদিকে যাব, বলেন। জিনিসটা আপনি বলছেন হাওয়া ভবনে, তারেক রহমান সাহেব চেয়ারপারসনের কার্যালয়টা ছিলেন, ম্যাডামেরই কার্যালয় ছিল, প্রধানমন্ত্রী থাকবেন। তারেক রহমান সাহেবের বিরুদ্ধে এটা আতিকুর রহমান সাহেবকে দিয়েছে এই প্রশ্নটা। জি না, আমি এই প্রশ্নগুলো ওখানেই করেছি, আমি যেহেতু উনি একজন লয়ার তো সেই জন্য। আচ্ছা বলছি আমি, আচ্ছা এই বক্তব্যকে আমরা ভুল দিয়েছি কি? এই যে এক জালেমকে সরিয়ে আরেক জালেমকে ক্ষমতায় বসানোর জন্য আন্দোলন করি নাই? এখানে আমরা কি বিএনপির নাম নিয়েছি? কারা? আমরা বলছি জালেম, তাহলে বিএনপি কি জালেম? আমরা তো বিএনপির নাম বলি নাই। আপনার এই যে কথার প্রতীকী অর্থে কি কিছু বোঝা যায় না? আচ্ছা তাহলে আমি, এই যে দুই সাপের এক বিষ, নৌকা এবং ধানের শীষ, এই কি উল্লেখ করা হয়নি? শুনেন, তাহলে যে জালেম সে তার গায়ে নিবে। আমরা জালেম বলছি, আমরা কোন দলের নাম বলি নাই। এখন যদি কেউ মনে করে মানে আমাকেই বলছে, সেটা তো আমাদের কিছু করার নেই। এই মুহূর্তে মাঠে কারা আছে? এই মুহূর্তে কি আওয়ামী লীগ আছে মাঠে? এই যে আমার ধারণা না, ধারণা নয় না, ধারণা তো আপনি বলছেন। আপনি এটা আমাকে বলতে দেন, দেশে কি এখন চাঁদাবাজি নাই না বন্ধ হয়েছে? এই জুলুমকে আওয়ামী লীগ করেছে না? দেশে এখন দখল বাণিজ্য আছে না নাই? আমি বিএনপির নাম নিচ্ছি না, ধরুন আছে না নাই? আছে তো। এই জুলুমকে আওয়ামী লীগ করেছে না?
তো এখন আওয়ামী লীগ দেশে নাই, দখলবাজি হচ্ছে, চাঁদাবাজিও হচ্ছে, অন্যায় হচ্ছে, এগুলো যারা করে তারাই জালেম। যদি আমরা তো কারো নাম বলি নাই, এখন যদি কেউ মনে করে না, তাহলে মানে আমাদের কিছু করার নাই। আমরা চাঁদাবাজি নিয়ে কথা বলেছি, আমরা দখলবাজি নিয়ে কথা বলেছি, আমরা জুলুম নিয়ে কথা বলেছি। এখন যদি কেউ মনে করে না আমাদেরকে বুঝি, তো আমাদের কিছু করার নাই। এখানে কারো নাম উল্লেখ করা হয় না। আমি একটু আসতে শুনেন। কারণ একটা দল যদি তার 4000-এর মতো নেতা কর্মীদেরকে সেখানে বহিষ্কার করে চাঁদাবাজির জন্য, তারা গায়ে নিতেই পারেন। দেখুন, ওনাদের 200-এর মতো মানুষ খুন হয়েছেন আভ্যন্তরীণ কোন্দলে, ওনারা ওনাদের দিকে নিতেই পারেন। আমরা তো এগুলো কাউকে বলি না। আমরা রাজনীতি বলছি, আমরা জুলুম চাই না, আমরা জুলুম থেকে মুক্তি চাই। কিন্তু দেশে কি এখন জুলুম চলছে না? তাহলে এই জুলুম কারা করছে বলুন? তো সাধারণ পাবলিক করছে। তো সাধারণ পাবলিক তারা জালেম হয়েছে। আপনি কথা তো বুঝতে হবে। আমাদের রাজনীতি ময়দানে এখানে আমরা আছি। এরপর এটাকে আমাদের কোন নেতা বলেছেন যে একই বিষয়, এটা কোন এক লোক বলেছেন? এটা আমরা কখনো বলি না সেখানে। এটা কোন বড় নেতা বলেছেন? আমরা তো দেখলাম যে একজন বড় নেতা যিনি দেশ থেকে এসে, তার প্রতি আমাদের শ্রদ্ধাবোধ আছে। দেখুন, আমি কখনো কোনো রাজনৈতিক নেতাকে অশ্রদ্ধা করতে চাই না। আমাদের শামীম ভাই বলেছেন বেগম খালেদা জিয়ার জন্য কিন্তু যখন কারাগারের অধীনে কিন্তু আমি রাজপথে ছিলাম। আমরা আলোচনা চালিয়ে যাব, কিন্তু একটু থামাতে হচ্ছে না, আমরা ফিরবো আলোচনায়।